আপনাদের পড়ে শোনাচ্ছিলাম সৈয়দ মুজতবা আলীর উপন্যাস শবনম। উপন্যাসটির আজ তৃতীয় পর্ব। মাত্র একটি অঙ্গে আমাদের বিয়ে সর্বাঙ্গ সুন্দর হয়েছিল। শবনম এই প্রথম খবর দিয়ে আসছিল বলে আব্দুর রহমান কাবুল বাজার ঝেঁটিয়ে খানাপিনার সাজ সরঞ্জাম কিনে রেখেছিল। রাত 12টায় দস্তরখান পাতা হলো। পদের পর পদ আসতে লাগল। শবনম ওদের নিমন্ত্রণ করল আমাদের সঙ্গে বসে খেতে। সিন্ধুর ওপারে সেবকগণ প্রভু পরিবারের সঙ্গে বসে খেতে সম্পূর্ণ অনভ্যস্ত নয়। ওরা কিন্তু রাজি হল না। শোনাবার মতলবে ওদের ফিসফিস থেকে বোঝা গেল ওরা বাজি ধরেছে কে বেশি পোলাও খেতে পারে। প্রচুর সময় লাগার কথা। শবনম মাথা গুঁজে খেল। রুটি দিয়ে জড়িয়ে ধরে মাংস, তরকারি, এমনকি ঝোল পর্যন্ত তুলে খেল। অথচ রুটি ছাড়া অন্য কোনো জিনিস হাতের সংস্পর্শে এলো না। এ শুধু আমি দুজন লোককে করতে দেখেছি, শবনম আর ভূপালের এক প্রধানমন্ত্রী। এদের খাওয়ার পর হাত ধোবার প্রয়োজন হয় না। রুটি যেটুকু ময়দার গুঁড়ো আঙুলের ডগায় লেগেছে সেটুকু ন্যাপকিনে মুছে নিলেই হলো। শবনম আমাকে কিছু না বলে হাত ধুয়ে এসে আমার পাশে বসে বললে, তুমি কিছু মনে করো না, এসব ব্যাপারে আমার লজ্জাবোধ একটু বেশি। বাইরে ভয়ঙ্কর শীত। চিমনিতে আবার কাঠ দেয়া হলো। আগুনের সামনে আমরা দুজনা কার্পেটের ওপর বসে আছি। শবনম প্যারিসের গল্প বলছে। মাঝে মাঝে আমার হাতখানা কোলে তুলে নিয়ে আদর করছে। একবার হৃদয় সম্বন্ধে কি একটা বলতে গিয়ে বললে, এই তো আমার হার্ট, বলে তার ডান হাত আমার বুকের ওপর রাখতে গিয়ে তার হাত সেই ভিজিটিং কার্ড কেসটায় ঠেকল। সঙ্গে সঙ্গে চুপ করে গেল। আমি শুধালুম, কি হলো? তোমার ঘরে কাঁচি আছে? বসো, শোবার ঘরে নিয়ে গিয়েছিলুম, এনে দিচ্ছি। বললে, বারে, এখন আমি সর্বত্র যেতে পারি। বলেই পাখি যেরকম বন্দি অবস্থাতেই ওরা আরম্ভ করতে পারে, সেই রকম ফুরুত করে উড়ে গিয়ে কাঁচিখানি নিয়ে এলো। আমাকে মুখোমুখি বসিয়ে আমার হাতে কাঁচি দিয়ে বললে, আমার জুলফি কাটো। বাংলার জুলপি কথাটা জুলফ থেকে এসেছে। ইরান তুরানের কুমারীদের অনেকেই দুগুচ্ছ অলক রক থেকে কানের ডগা অবধি ঝুলিয়ে রাখে। শবনমের চুল ঢেউ খেলানো বলে তার জুলফ দুটির সৌন্দর্য ছিল অসাধারণ। আমি ঠিক জানি নে, একদা বোধহয় ইরান তুরানের বর বাসর ঘরে নববধূ জুলফ দুটি পুরোপুরি কেটে দিত। এরপর যে নূতন চুল গজাত, নববধূ সে চুল কানের পেছনে অন্য চুলের সঙ্গে মিলিয়ে দিত। জুলফে হক কুমারীদের ইরানে বলা হয় দুখতার। সংস্কৃতের দুহিত্রোপ স্পষ্ট বোঝা যায় একই শব্দ। আজকাল এই জুলফ কাটার রেওয়াজ যে সব জায়গায় আছে, সেখানেও বোধহয় জুলফে শুধু ডগাগুলোই কেটে দেয়া হয়। আমি বললুম, আমার হাত কেটে ফেললেও তোমার জুলফ কাটতে পারবো না। অনুনয় করলে, তাহলে ডগাগুলো কেটে দাও। আমি বললুম, আমায় মাপ করো, আমি চিরকালই কুমারী থাকব? তুমি চিরকালই আমার সামনে ফাগমানের সেই ডান্স হল থেকে নামছ। তুমি চিরকালই আমার প্রথম সন্ধ্যার হিমিকা। কিন্তু বলো তো, তুমি এই জুলফ কাটা নিয়ে এত চাপ দিচ্ছ কেন? তবে কাছে এসো। আমি আমার দুই তর্জনী দিয়ে তার দুটি জুলফ আঙুল দিয়ে পাকিয়ে পাকিয়ে তার মুখ তুলে ধরে বললুম, বলো। দেখো, চারদিকে এই অশান্তি, এই অনিশ্চয়তা, এর মাঝখানে তোমাকে নিঃশেষে পাবার জন্য আমার হৃদয় আমাকে ভরসা দিচ্ছে না। আমি বললুম, আমি তো চাই। আমার দুহাতে ধরা জুলফি বন্ধনের মাঝখানে যতটা পারে মাথা দুলিয়ে বললে, না না না, তুমি আমাকে এত বেশি ভালোবাসো যে তোমার চাওয়া না চাওয়া সব লোপ পেয়েছে। আমার ভালোবাসা তার কাছে দাঁড়াতেই পারে না। এবারে ভালো করে শোনো, বিয়ের আগে তোমার সঙ্গে আমি এমন কোনো আচরণ করিনি যার জন্যে আল্লাহর সামনে আমাকে লজ্জা পেতে হবে। কিন্তু তোমার অসাক্ষাতে এখানে কান্দাহারে দিনের পর দিন, রাত্রির পর রাত্রি, দুপুর রাত্রে হঠাৎ ঘুম ভেঙে গিয়ে সন্ধ্যা প্রদীপ না জেলে গৃহকোণে কতবার আমি তোমাকে আমার সর্বস্ব সমর্পণ করেছি তুমি জানো না। চতুর্দিকের বিশ্ব সংসার তখন প্রতিবার লোপ পেয়ে গিয়েছে একেবারে নিঃশেষে। আমি যেন বেলাভূমিতে দাঁড়িয়ে, আর তুমি মহাসিন্ধু, দূর থেকে তরঙ্গে তরঙ্গে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছ। আমি দম নিয়ে নাক মুখ বন্ধ করার আগেই তুমি আমাকে তরঙ্গের আলিঙ্গনে আমার সর্বসত্তা লোপ করে দিলে।
আর কখনো তুমি এসেছ ঝড়ের মতো, আমার ওড়না তুলে ছুঁড়ে ফেলে দিয়ে আমার জুলফ গুচ্ছের ভেতর ঢুকে গিয়ে তার প্রত্যেকটি চুল আলাদা আলাদা করে এদিকে ওদিকে উড়িয়ে দিয়ে আমার চোখের প্রতিটি কাজলের গুঁড়ো কেড়ে নিয়ে আর সর্বশেষে আমার প্রতিটি লোমকূপের শিহরণ জাগিয়ে আমাকে যেন তোমার সর্বাঙ্গে জড়িয়ে কোথায় কোথায় উধাও হয়ে গেলে। কালপুরুষের পাশ দিয়ে কৃত্তিকা 7 ভাই চম্পার ঝাঁকের মাঝখান দিয়ে। জ্ঞান ফিরতে দেখি আমি মাথা ঝুঁকে বর্ডারের ওপর বুলবুলির চোখে তুলি লাগিয়ে বসে আছি। আমি চুপ করে শুনে গেলুম। নিঃশ্বাস ফেলে বললে, তুমি পুরুষ, তুমি কি করে বুঝবে কুমারীর প্রেম? তুমি তো সমুদ্র তরঙ্গ, ঝড়ের ঘূর্ণি, আর আমার প্রেম স্বপ্নে স্বপ্নে বোনা শুক্তির মুক্ত। কত ছোট আর কত অজানার নিভৃত কোণে তার নীর, কত আঁখি পল্লব থেকে নিংড়ে নিংড়ে বের করা এক ফোঁটা আঁখি জল, আর তার প্রতিটি ক্ষুদ্রতম কণাতে আছে কুমারীর লজ্জা, ভয়, সংকোচ। চুপ করে গেল। আমি কাঁচি হাতে নিয়ে জুলফ থেকে 3 গোছা চুল কেটে নিয়ে বললুম, এই মুক্ত করলাম আমি তোমার লজ্জা, সংকোচ, ভয়। আগুনের সামনে বসেও স্পষ্ট বোঝা যাচ্ছিল বাইরে শীত কিরকম ঘনিয়ে আসছে। সেই শীত যখন তার চরমে পৌঁছেছে, তখনও শবনম তার জুলফ কানের পেছনে ঠেলে দিতে দিতে দীর্ঘশ্বাস ফেলে বললে, এ কি নিমকহারামি চূড়ান্ত নয়? যে বাড়িতে 20টি বছর কাটিয়েছি সেটা আর নিজের আপন বাড়ি বলে মনে হচ্ছে না। আর এ বাড়ি আসলে তোমার আপন বাড়িও নয়। এ বাড়িতে তো আমার শাশুড়িমাও তোমাকে জন্ম দেননি। তবু মনে হচ্ছে এই বাড়িতেই যেন শিশুকাল থেকে আমরা খেলাধুলো, ঝগড়াঝাঁটি, মান অভিমান করে করে আজ আমাদের চরম মিলনে পৌঁছলুম। একটুখানি ভাবলে, তারপর মাথা ঝাঁকুনি দিয়ে বললে, এটাও যেন সম্পূর্ণ সত্য নয়। কেমন যেন মনে হচ্ছে আমরা দুটি শিশু এ বাড়ির আঙিনাতে খেলা করছি, আর ও বাড়ির ছাদে বসে আব্বাজান, জানেমান একে অন্যের সঙ্গে গল্প করতে করতে আমাদের দিকে স্নেহ দৃষ্টি রেখে সকল বিপদ আপদ ঠেকিয়ে রাখছেন। খেলা ছেড়ে ছুটে গিয়ে একবার জানেমনের কোলে বসে জিরিয়ে আসি। আমার মোজাটা খুলতে খুলতে বললে, এই যে লাগলো গোলমাল, এই শেষ কবে আর কোথায় কেউ বলতে পারে না। তোমাকে আবার কখন দেখতে পাবো তাও জানি না। তবে এখন আমার বুক ভরা সান্ত্বনা। ওই বাচ্চা যদি কাল এসে যেত, তাহলে আমাকে মহা বিপদে ফেলত। পাগলা ভিড় ঠেলে এসে তোমাকে বিয়ে করতে হতো। এখন আমি নিশ্চিন্ত মনে যাচ্ছি। আমি অবাক হয়ে বললুম, এই শীতে, এত রাত্রিরে? এই সময়টাই সবচেয়ে ভালো। ডাকুদের দামি দামি ওভারকোট নেই যে এই শীতে বেরুবে। কাল সকালে দেখবে কাবুলে মেলার ভিড়, চোর ডাকাত বেবাক মৌজুদ। প্রথম লুট আরম্ভ হলেই ওরা সব ঝাঁপিয়ে পড়বে। বাচ্চা তো উপলক্ষ মাত্র। তুমি এদেশের হাল হকিকত জানো অতি অল্প। আমাকে বিশ্বাস করে নিশ্চিন্ত হও। আমি সেদিন তাকে বিশ্বাস করেছি, আজও করি। খুশি হয়ে বললে, এই তো চাই। আমি তোপল খানকে ডাকি, তুমি যাও শুয়ে পড়ো। কতক্ষণ ধরে স্যুট পরে আছো? শীতের দেশ বলে আমি সিলওয়ার, চুড়িদার, পাঞ্জাবি পরে শুই। শোবার ঘরে ঢুকেই বলে, বাহ, কি চমৎকার দেখাচ্ছে তোমাকে। কিন্তু এ আবার কি রকমের কুর্তা? দুদিকে চেরা কেন দেখি। হাত ঢুকিয়ে দিয়ে বললে, ও পকেট, ভারী অরিজিনাল আইডিয়া তো। হাতে আবার পট্টি মেরে বোতাম। ও বুঝেছি, খাবার সময় আস্তিন যাতে ঝোলে ডুবে না যায়। আমিও এরকম একটা করাবো, সবাই বলবে আমি কি অরিজিনাল। এবারে তুমি সৌদিকিনি। 3 দিকে লেপ গুছতে গুছতে বললে, তুমি কণামাত্র দুশ্চিন্তা করো না। তোপল খান একটা সার্ভে করে এসেছে। আমার কথাই ঠিক। রাস্তায় কাককোকিল নেই। আচ্ছা, তুমি আমাকে স্বপ্নে দেখবে তো? আমি বললুম, নিশ্চয়ই। মাথা, জুলফ, কানের দুল দোলাতে দোলাতে বললে, না, তা করতে পারবে না। আমার কড়া মানা। আমি খাটে শুয়ে ড্যাব ড্যাব করে অন্ধকারের দিকে তাকিয়ে থাকব, আর তুমি প্রেমসে তোমার স্বপনচারিণীর সঙ্গে লীলা খেলা করবে? সেটিই হচ্ছে না। ও আমার সতীন, দাজ্জাল বেটি ধরাছোঁয়ার বাইরে। আমি বললুম, তুমিও আমাকে স্বপ্নে দেখলে পারো। আশ্চর্য হয়ে বললে, বলো কি তুমি? তুমি পুরুষ মানুষ 4টে প্রিয়কে বিয়ে করতে পারো, স্বপ্নে জাগরণে যেরকম খুশি ভাগাভাগি করতে পারো, কিন্তু আমি মেয়ে ছেলে, আমার কেবল তুমি। আমি বললাম, স্বপন হইতে শত শত গুণে প্রিয়তর বলে গুণী। অর্থ আর সুদ দুই তার মন পেল। বললে, কান্দাহারে তোমাকে প্রতি রাত্রে স্বপ্নে আহ্বান জানাতুম।
তখন তোমাকে বিয়ে করিনি তাই। আচ্ছা, এবারে তুমি চুপ করো আর চোখ বন্ধ করো। উঠে গিয়ে আলো নেবালো। ড্রয়িং রুম থেকে ও ঘরে সামান্য আলো আসে। আমার ছোট্ট চারপাইটির কাঠের বাজুতে হালকাভাবে বসে সেই আধো আলো অন্ধকারে অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। আমি বন্ধ চোখে সেটা চোখের তাড়াতে তাড়াতে দেখতে পেলুম। এবারে তার নিঃশ্বাস আমার ঠোঁটে এসে লাগছে। ভীরু পাখির মতো একবার তার ঠোঁট আমার ঠোঁট স্পর্শ করল। দুবার। শেষবারে একটু অতি ক্ষীণ চাপ। এই অভিজ্ঞতা আমার জীবনে এই প্রথম নয়। কৈশোরে যখন ওষ্ঠাধরের গোপন রহস্য আধা আধা কল্পনায় বুঝতে শিখছি, তখন আমি আকাশের তারার সঙ্গে মিতালি পাতাবার জন্য রাত্রি যাপন করতুম খোলা বারান্দায়। শরতের ভোরবেলা দেখতুম পাশের শিউলি গাছের বিরহ বেদনা, ফোঁটা ফোঁটা চোখের জলে শিউলি আমার চতুর্দিকে ছড়ানো। এক ভোরে অনুভব করলুম ঠোঁটের উপর তারই একটি, এই সেই হিমিকা মাখা শবনম ভেজা শিউলি। শবনমের কথা অক্ষরে অক্ষরে ফলল। পরদিন সকাল থেকেই কাবুল শহরের আশপাশে চোর ডাকু এসে রাজধানী ভর্তি করে দিলে। দাগি খুনিরাও নাকি গা ঢাকা থেকে নিষ্কৃতি পেয়েছে, কারণ পুলিশ হাওয়া, সান্ত্রী গায়েব। এতে করে আর ৫ জন কাবুলি যতখানি ভয় পেয়েছে, আমিও পেয়েছি ততটুকু। আসলে আমার বেদনা অন্যখানে। দেউড়িতে দাঁড়িয়ে দেখি রাস্তা থেকে মেয়েরা সম্পূর্ণ উধাও হয়ে গিয়েছে। বেবোরকা তো কথাই হচ্ছে না, ফ্যাশনেবল বোরকাও দূরে থাক, দামি না নানিমার তাম্বুখানা বেঢপ বোরকার ছায়া পর্যন্ত রাস্তায় নেই। শবনম আসবে কি করে? দিনের পর দিন, ঘণ্টার পর ঘণ্টা সেই মারাত্মক শীতে দেউড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ ফাটিয়ে ফেলেছি। কখন প্রথম বোরকা বেরুবে? কখন প্রথম বোরকা দেখতে পাব? ব্যর্থ, ব্যর্থ, আর একটা দিন ব্যর্থ। জাগিনু যখন উষা হাসে নাই, সুধানু সে আসিবে কি? চলে যায় সাঁঝ, আর আশা নাই, সে তো আসিল না হায় সখী। নিশীথ রাতে ক্ষুব্ধ হৃদয়ে জাগিয়া লুটাই বিছানায়, আপন রচন ব্যর্থ স্বপন দুঃখ ভারে নুয়ে ডুবে যায়। সত্যেন দত্তের অনুবাদ। জার্মান কবি হাইনে আসলে ইহুদি, অর্থাৎ প্রাচ্যদেশীয়। অসহায় বিরহ বেদনার কাতরতা ইউরোপীয়রা বোঝে না। তাদের কাব্য সঞ্চয়নে এই কবিতা ঠাঁই পায় না। অথচ এই কবিতাটি ত্রিপদীতে গেঁথে দিলে কোন গোসাই বলতে পারবেন এটি পদাবলী কীর্তন নয়? এ তো সেই কথাই বলেছে, মরমে ঝুরিয়া মরি। ১ মাস হতে চলল, তোপলখানি বা কোথায়? আবার দাঁড়িয়েছি দেউড়িতে দুপুরবেলা। ওই দূরের দক্ষিণ মহল্লার সদর দেউড়ি থেকে বেরোল এই প্রথম বোরকা। ধোপানিদের কালো বোরকা সাদা হয়ে যাওয়া পুরনো ছাতা রঙের। আমার ধোপানিও এইরকম বোরকা পরে আসে। দক্ষিণী বেরিয়েছে পেটের ধান্দায়। কতদিন আর বাড়ি বসে বসে কাটাবে? বেচারি আবার অল্প অল্প খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। আমার দেউড়ি পেরিয়ে উত্তর দিকে কাবুল নদীর পানে চলে গেল। শবনমদের বাড়ি দক্ষিণ মহল্লারও দক্ষিণে। আমি আবার সেদিকে মুখ ফেরালুম। এবারে মনে কিঞ্চিত আশার সঞ্চার হয়েছে। প্রথম বোরকা তো বেরিয়েছে। ২ মিনিট হয় কি না হয়, এমন সময় কানের কাছে গলা শুনতে পেলুম, মিনিট ১০ এখানে দাঁড়িয়ে থেকে উপরে এসো। আমার সর্বাঙ্গে শিহরণ। আমি আর দাঁড়াতে পারছি নে। আমার দাঁড়ানো যে শেষ হয়ে গিয়েছে। ঘরে ঢুকে দেখি শবনম কোথাও নেই। কম্পিত কণ্ঠে ডাকলুম, শবনম, হিমিকা। উত্তর নেই। আবার ডাকলুম, হিমি। চারপায়ের তলা থেকে উত্তর এলো, কু। আমি এক লম্ফে কাছে গিয়ে লেপ বালিশুদ্ধ খাট কাত করে গিয়ে দেখি শবনম খাটের তলায় কার্পেটের ওপর দিব্যি শুয়ে আছে, আমার চুড়িদার পাঞ্জাবিটি পরে। একটু ঢিলেঢালা হয়েছে বটে, কিন্তু একটা জায়গায় ফিট হয়েছে চমৎকার, যেন সৃষ্টিকর্তা ব্রহ্মা কারিগর বিশ্বকর্মাকে দিয়ে সৃষ্টির সময়ই ফিট করিয়ে দিয়েছিলেন। আশ্চর্য এই বিরহ বেদনার অন্ধকার। মিলনের প্রথম মুহূর্তেই সব দুঃখ দূর হয়ে যায়। সে বিরহ একদিনের হোক আর ১ মাসেরই হোক। অন্ধকার ঘরে আলো জ্বাললে যেরকম সে আলো তন্মুহূর্তেই অন্ধকারকে তাড়িয়ে দেয়, সে অন্ধকার ১ মুহূর্তেরই হোক আর কারাওয়ের কবরের ৫,০০০ বছরের পুরনো জমানো অন্ধকারই হোক। অভিমানের সুরে বললে, ১০ মিনিট, আর এলে ১০ ঘণ্টা পরে। আমি আশ্চর্য হয়ে বললুম, সে কি, আমি তো ঘড়ি ধরে ৮ মিনিট পরে এসেছি। বললে, তোমার ঘড়ি পুরনো, কাবুল মিউজিয়ামের গান্ধা সেকশন থেকে কিনেছ বুঝি? আমি বললুম, পুরনো ঘড়ি হলেই বুঝি খারাপ টাইম দেয়? আশ্চর্য হয়ে বললে, দেবে না?
পুরনো খবরের কাগজ আজকের খবর দেয় নাকি? খবরের কাগজের আসল নাম ক্রনিকল, আর ঘড়ির আসল নাম ক্রোনোমিটার। দুটোই ক্রনস, সময়ের খবর দেয়। এতটুকু শব্দতত্ত্ব জানো না? প্যারিসের ক্লাস 6-এ যা শেখানো হয়। আমি বললুম, তুমি বুঝি রোজ সকালে খবরের কাগজের সঙ্গে একটা নতুন ঘড়িও কেনো? তা কেন? আমার ঘড়ি তো এইখানে, বলে নিজের বুকে হাত দিলে। প্রথম দিনের ঘড়ি, নিত্য নবীন হয়ে চলেছে। দেখি তোমার ঘড়িটা কি রকমের? আমার বুকে কান পেতে বললে, জানো কি বলছে? আমি বললুম, এক জাপানি ভ্রমণ জীবনের দ্বন্দ্বধ্বনি শুনতে পেয়ে বলেছেন, ভুল ঠিক, ভুল ঠিক, ভুল ঠিক। বাজে। বলছে সব নম, সব নম, সব নম। এইবারে আমারটা শোনো। আমি তার এত কাছে আর কখনো আসিনি। আমার বুক তখন ধপধপ করছে। বুঝতে পেরেছ নাকি? নিজেই কথা জুগিয়ে দিচ্ছে। বুল 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 বলছে না? আমি অতি কষ্টে বললুম, হ্যাঁ। বললে, কলটা কিন্তু খুব ভালো না। মা মরেছে ওতে, নানিমাও। কিন্তু ও কথা কখনো ভুলো না। হঠাৎ লাফ দিয়ে উঠে ঘরের মাঝখানে দাঁড়ালে। ডান পা একটু এগিয়ে দিয়ে বাঁ হাতের মণিবন্ধ কোমরের ওপর রেখে ডান হাত আকাশের দিকে তুলে অপেরার প্রিমা দয়া ভঙ্গিতে মুচকি হেসে বললে, মেদামে মেসিও, এই মুহূর্তে কাবুলের রাজা হতে চায় দুজন লোক, আমানুল্লাহ খান আর বাচ্চা এই সকাও। উত্তম প্রস্তাব। কিন্তু এই মুহূর্তে যদি দুজনাতে মিলে আপোষে মিটমাট করে আমাকে বলে, কাবুল শহর তোমাকে দিলুম, তাহলে আমি কি করি? নাটকীয় ভঙ্গিতে আবার মৃদু হাস্য করলে। কি সুন্দর সে হাসি! গালের টোল দুটি আমার গায়ের ছোট্ট মনুগাঙ্গের খুদে খুদে দয়ের মতো পাক খেতে লাগল। অথবা কি বলবো, নচদের মরুভূমিতে মজনুর দীর্ঘ নিঃশ্বাস, ঘূর্ণিচক্রের ছোট ছোট বগলে। আমি 4 আনির টিকিট দ্বারের মতো চেঁচিয়ে বললুম, সিল ভুপ্লে, সিল ভুপ্লে, মেহেরবানি করুন, মেহেরবানি করুন, বলুন কি করবেন। একেবারে হুবহু প্রিমাদন্নার ভঙ্গিতে গান গেয়ে উঠল। রাজা যদি দেয় মোরে ওই আজব শহর পারি, অর্থাৎ প্যারিস, কিন্তু যদি শর্ত করে ছাড়তে তোমায় প্যারি, বলবো, ওগো রাজা আঁরি, এই ফিরে নাও তোমার পারি। প্যারির প্রেম যে অনেক ভারী, তারে আমি ছাড়তে নারি, তারে আমি ছাড়তে নারি, ওগো আমার প্যারি। ফার্সি অনুবাদটা গাইলে একদম ফতুজান স্টাইলের বাবুলি লোকসঙ্গীতে। প্যারিসে 4 আনি টিকিটের জায়গা হলের সকলের পেছনে, উপরে, প্রায় ছাদ ছুঁয়ে। তাই সেটাকে বলা হয় পারাদি, প্যারাডাইস বা স্বর্গপুরী। খাঁটি জৌরি, আসল সমজদার খানদানি কদরদানরা বসেন সেখানে। ঘন ঘন সাধুরক, বিকল্পে পচা ডিম, হাজা টমেটো। সিটিফিটির খয়রাতি হাসপাতাল ওই স্বর্গপুরীতেই। স্টেজের ফাঁড়া গর্দিশে বুদ্ধি বাতলে দেন ওনারাই। ভিমরি খাওয়া ধুমসি নায়িকাকে কাঁধে করে বয়ে নিতে গিয়ে যদি টিংটিংয়ে নায়ক হিমশিম খায়, তবে এইসব দরদি জৌরিরাই চিৎকার করে দাওয়াই বাতলান, 2 কিস্তিতে নিয়ে যা, ফেদ্দা ভাইয়াস, মেক টু ট্রিপস। আমি এদের অনুকরণে একাই 100 হয়ে বিস্তর সাধু, সাধু, ব্রাভো, ব্রাভো বললু। সদয় হাসি হেসে খাজেস্তে বানু শবনম বিবি ডাইনে বাঁয়ে সামনের দিকে বাও করে শুকরিয়া জানালেন। চম্পক করাঙ্গুলির প্রান্তদেশে মৃদু চুম্বন খেয়ে আঙুলটি ওপরের দিকে তুলে ফুঁ দিয়ে চুম্বনটি পারাদি স্বর্গপুরীর দিকে উড্ডীয়মান করে দিলেন। আমি স্টেজের দিকে দাই দাই রজনীগন্ধার গুচ্ছ ছুঁড়ে পেলে দেবার মুদ্রা মারলুম। দেবী প্রসন্ন বয়ানে স্টেজ থেকে অবতীর্ণ হয়ে সর্বজন সম্মুখে আমার বিরহতপ্ত আপাণ্ডুর ক্লান্ত ভালে তার ঈশতন্দ্র মল্লিকাধর স্পর্শ করে নিঃশ্বাস সৌরভঘন অগুরু কস্তুরী চন্দন মিশ্রিত ভ্রমর গুঞ্জরিত প্রজাপতি প্রকম্পিত চুম্বন প্রসাদ সিঞ্জন করলেন। প্রসন্নদয়, প্রসন্নয় আমার অদ্য ওষার শোভিত উদয় প্রসন্নদয়। আমার জন্ম জন্ম সঞ্চিত পুণ্য কর্মফল আজ উপারুড়। আমি তার পদচুম্বন করতে যাচ্ছিলুম। করো কি বলে ব্যাকুল হয়ে সে আমায় ঠেকিয়ে দিয়ে 2খানি আপন গোলাপ পাপড়ি এগিয়ে দিলে। আশ্চর্য এ মেয়ে, দেখি আর বিস্ময় মানি। ভয়ে আতঙ্কে তামাম কাবুল শহর গা দিয়ে ঘাম বেরোচ্ছে। এই পাথর ফাটা শীতে শহরের রাস্তার মুখ পর্যন্ত পরিশুষ্ক হয়ে গিয়েছে। আর এ মেয়ে তারই মাঝখানে আনন্দের ফোয়ারা ছুটিয়ে কলকল খলখল করে হাসছে। প্রেম সাগরের কতখানি অতলে ডুব দিলে
উপরের ঝড় ঝঞ্ঝা সম্বন্ধে এরকম সম্পূর্ণ নির্লিপ্ত উদাসীন হওয়া যায়, কিন্তু সঙ্গে সঙ্গে আবার সবকিছুর খবর রাখে। বললে, এই যে ফ্রান্সের গাইয়া গান, এটার মর্ম আমানুল্লাহ বুঝলেন না। বিদ্রোহীরা বলছে তোমার বউ সুরাইয়া বিদেশে গিয়ে সৈরিনী হয়ে গিয়েছে, দ্বিচারিণী নয়, সৈরিনী। একে তুমি তালাক দাও, আমরা বিদ্রোহ বন্ধ করে দেব। আমানুল্লাহ নারাজ। আমি বললুম, তোমাদের কবি তো বলেছেন। কি বলিব ভাই, মূর্খের কিছু অভাব কি দুনিয়ায়? পাগড়ি বাজাতে হরবকতি মাথাটারে বুলি দেয়। মাথা নেড়ে বললে, না, এখানে পাগড়ি অর্থ প্রিয়া, মাথাটা কাবুল শহর। আমি বলি, দিয়ে দে না বাপু কাবুল শহর, চলে যা না বাপু প্রিয়াকে নিয়ে প্যারিস। যে প্যারিসের ঢঙে কাবুলের চেহারা বদলাতে গিয়ে আজ তুই এ বিপদে পড়েছিস। নকল প্যারিস নিয়ে তোর কি হবে, আসলটা যখন হাতের কাছে। একটা কপিরই যখন দরকার, তখন আসলটা নিয়ে কার্বন কপিটা ফেলে দে না। কাশ্মীরি শালের ওপরের দিকটায় গায়ে জড়িয়ে নে, উল্টো দিকটা দেখিয়ে তোর কি লাভ। আশ্চর্য, তার এখন ডান হাতে তলোয়ার, বায়া বগল মে প্রিয়া, ডাকু পাকড়াবেন কাইসে? মাথা ঝাঁকুনি দিয়ে বললে, আমার বয়েই গেছে। কাজী নই আমি, মোল্লাও নই, আমার কি দায় বলো। সিরাজি খাই, প্রিয়া চুম্বি, ওই মুখ ঢলো ঢলো। এর প্রথম ছত্র হাফিজের, দ্বিতীয়টি আমার। আমি বললুম, সাবাস, লাল সিরাজি খেতে হলে তোমার এই গোলাপি ঠোঁটের মানাবে ভালো। আমার কিন্তু দুটো মিলিয়ে দিতে ইচ্ছে করছে। কিরকম? তুমি পাশ ফিরে শুয়ে মৃদু হাস্য করবে, তখন তোমার গালের টোল হবে গভীরতম। আমি সেটিকে ভর্তি করব সিরাজি দিয়ে। তারপর আস্তে আস্তে আতি ধীরে ধীরে সেই সিরাজি চুমোয় চুমোয় তুলে নেব। বললে, বাপস, কি লয়ে কল্পনা, লম্বা রসনা, করিছে দৌড়াদৌড়ি। তা কল্পনা করো, কিন্তু ব্যস্ত হয়েও না। খ্রিস্টানদের দিয়ে ভগবান তো এক মুহূর্তেই সৃষ্টি সম্পূর্ণ করে দিতে পারতেন, তবে তিনি 6 দিন লাগালেন কেন? আমি বললুম, এবারে তুমি আমার কথার উত্তর দাও। সুশীলা বালিকার মতো মাথা নিচু করে বললে, বলো। আব্বাজান কোথায়? দুর্গে, আমানুল্লাহকে মন্ত্রণা দিচ্ছেন। ট্যুর থেকে বেরিয়ে আসা ফালতো টুথপেস্ট ফের ভেতরে ঢোকাবার চেষ্টা করছেন। তোপল খান? লড়াইয়ে। তুমি কি করে এলে? রেওয়াজ করে করে, ধোপানির তাম্বুটা জোগাড় করে প্রথম প্রথম কাছে পিঠে বান্ধবীদের বাড়িতে ওদের তত্ত্ব তালাশ করতে গেলুম। একটু থেমে বললে, আচ্ছা বলো তো, তোমাকে ভালোবাসার পর থেকে আমি ওদের কথা একদম ভুলে গিয়েছি। আমার যেসব সখীদের বিয়ে হয়ে গিয়েছে, তারাও আমাকে স্মরণ করে না। অথচ শুনেছি পুরুষ মানুষরা নাকি বিয়ের পর সখাদের অত সহজে ভোলে না। মেয়েরা তাহলে বেইমান, নেমক হারাম? আমি বললুম, গুণীরা বলেন প্রেম মেয়েদের সর্বস্ব, পুরুষের জীবনের মাত্র একটি অংশ, তাই বোধহয় মেয়েরা ওই রকম করে। কিন্তু আমার মনে হয় তা নয়। আমি বিদেশী, আমি অসহায়, আমি নিজের থেকে কোনো কিছু করতে গেলেই হয়তো তোমাকে বিপদে ফেলা হবে। মাত্র এই ভেবে আমি হাত পা বাঁধা অবস্থায় কিসমতের কিল খাচ্ছি। তুমি সেটা জানো বলে সর্বক্ষণ তোমার চিন্তা, কি করে আমার সমস্ত দুশ্চিন্তা, আমার বিরহ বেদনা, তোমাকে কাছে পাওয়ার কামনা আপন কাঁধে নিয়ে আর্ত শিশুর মতো আদর করে ঘুম পাড়িয়ে দিতে পারো। তোমার সখীরা, আব্বা, জানেমান কেউই তো তোমার উপর কোনো কিছুর জন্য এতটুকু নির্ভর করছেন না। আর আমি করছি সম্পূর্ণ নির্ভর তোমার উপর। তোমার জিম্মাদারি এখন বেড়ে গিয়েছে। জিম্মাদারি বোধ বাড়ার সঙ্গে সঙ্গে একাগ্রতা বোধও বেড়ে যায়। বললে, সে না হয় তোমার আমার বেলা হলো, তুমি বিদেশি বলে। অন্যদের বেলায়ও তাই। অধিকাংশ দেশেই মেয়ের জন্ম তো পরিবারের আপদ। সেই আপদ যেদিন এমন একটি লোককে পায়, যাকে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক বাকি জীবন তার উপর নির্ভর করতে হবে, তখন তার অবস্থা তোমারই মতো হয়। কিন্তু আরেকটা কথা, এই একাগ্রতাটা মেয়েদের কিছু একচেটে নয়। লাইলির জন্য মজনুর একাগ্রতাই তো তাকে পাগল বানিয়ে দিলে। শুধালে, কোন মজনু? আমি বললাম, তারপর তুমি কি করলে বলেছিলে? ও, পাড়ার সখীদের বাড়ি গিয়ে প্র্যাকটিস করলুম। আমি বললাম, শ্রী রাধা যেরকম আঙ্গিনায় কলসি কলসি জল ঢেলে সেটাকে পিছলে করে তুলে বর্ষারাতে পিছলে অভিশাপ যাওয়া প্র্যাকটিস করে নিতেন। ইরান তুরান আরব ভূমির তাবৎ প্রেমের কাহিনী শবনমের হৃদয়স্থ, তাই আমি তাকে শোনাতুম হিন্দুস্থানি রমণীর বেদনাবাণী। সেসব কাহিনীর রাজমুকুট সূচির অভাগিনী অভিমানিনী শ্রীরাধার চোখের জলের মুক্ত দিয়ে সাজাতে আমার বড় ভালো লাগে। কিন্তু একাধিকবার লক্ষ্য করেছি
শবনম যেন শ্রীরাধাকে ঈষৎ ঈর্ষা করে। বললে, হুঁ, তোমার শুধু শ্রীরাধা শ্রীরাধা। তা সে যাকগে। তারপর ধোপানির তাম্বু পরে বেরিয়ে পড়লাম তোমার উদ্দেশ্যে। আমার ভাবনা ছিল শুধু তোমার পা দুখানা নিয়ে। ও দুটো বোরকা দিয়ে সবসময় ভালো করে ঢাকা যায় না। আমি বললুম, রজকিনী চরণ বাংলা সাহিত্যের বুকের ওপর। মানে? আমি চোখ বন্ধ করে হিমির পায়ের দিকে হাত বাড়িয়ে মুদ্রিত নয়নে গান ধরলুম। শুনো রজকিনীর আমি শীতল জানিয়া ও দুটি চরণ স্মরণ লইলু আমি। বললে, এ সুরটা সত্যি আমার প্রিয়। এর ভেতর কত মধুর আকুতি আর করুণ আত্মনিবেদন আছে। আমি বললুম, আচ্ছা, শীতল চরণ কেন বললে বলো তো? নাক তুলে বললে, বাহ, সে তো সোজা। ধূপানি জলে দাঁড়িয়ে কাপড় আছড়ায় তাই। জাহাবাজ মেয়ে। বললে, জানো বধূ, আজ ভোরবেলার আজান শুনে যখন আমার ঘুম ভাঙল, তখন বুকের ভেতরটা যেন একেবারে ঝাঁঝরা ফাঁকা বলে মনে হলো। কিছু নেই, কিছু নেই, যেন কিছু নেই। পেটটাও যেন একেবারে ফাঁপা, যেন দাঁড়াতে পারবো না। বুকের ভেতর কি যেন একটা শূন্যতা শুধু ঘুরে ঘুরে পাক খাচ্ছে। সব যেন নিংড়ে নিংড়ে নিচ্ছে। উঠবার চেষ্টা করলুম, উঠতে পারলুম না। কোমরের সঙ্গে আমার বাকি শরীরের যেন কোনো যোগ নেই। মুয়াজ্জিন তখন বলছে, আসসালাতু খৈরুম মিনান নওম। নিদ্রার চেয়ে উপাসনা ভালো। আমি কাতর নিবেদনে আল্লাহকে বললুম, হে খুদাতালা, তোমার দুনিয়ায় তো কোনো কিছুরই অভাব নেই, আমাকে একটুখানি শক্তি দাও। আমি অনুনয় করে বললুম, থাক না। বললে, কাকে তাহলে বলি বলো? জানি তুমি এ শুনে কষ্ট পাও, কিন্তু তোমাকে কষ্ট দেবার জন্য তো আমি আমার দুঃখের কথা বলছি নে। আবার না বলেও থাকতে পারছি নে। এ কি দ্বন্দ্ব বলো তো? আমি বললুম, তুমি বলে যাও। আমার শুনতেও ভালো লাগে যে সর্বক্ষণ আমি তোমার মনের ভেতর আছি। এও তো দ্বন্দ্ব। তবে শোনো, আর শুনেই ভুলে যেও, না হলে আমার বিরহে তোমার বেদনার ভার সেই স্মৃতি আরো ভারী করে তুলবে। নিজে কষ্ট তো পাবেই, তার উপর আমার কষ্টের স্মরণে বেদনা পাবে বেশি। এই যে ফাঁকা ভাব ভোরবেলাকার, এইটে বওয়াই সবচেয়ে বেশি শক্ত। কে বলো সহজ ফাঁকা যাহা তারে কাঁধেতে বহিতে সওয়া। জীবন যতই ফাঁকা যাহা হয়ে যায়, ততই কঠিন বওয়া। ফাঁকা জিনিস ভারী হয়ে যায়, এর কল্পনা কি আমি কখনো করতে পেরেছি? কোন গতিকে এই দেহটাকে টেনে টেনে বাইরে এনে নামাজ পড়লুম। হায়রে নামাজ! চোখের জলে বুক ভাসিয়ে দেওয়াকে যদি নামাজ বলে, তবে আমার মতো নামাজ কেউ কখনো পড়েনি। আমি অতি কষ্টে চোখের জল থামিয়ে বলেছিলুম, সেই তো সবচেয়ে পাক নামাজ। যেন শুনতে পাইনি। বললে, যখন ইহদিনা সিরাতুল মুস্তাকিমে এলুম তা আমাকে সরল পথে চালাও, তখন মন সেই সোজা পথ ছেড়ে চলে গেল নূতন অজানা দুর্ভাবনায়। তবে কি আমি ভুল পথে চলেছি বলে তাতে এত কাঁটা? বিভীষিকার বিকৃত ভালো? আমাকে জড়িয়ে ধরে বললে, বলো তো গো তুমি, আমাকে বিয়ে করার আগে যে আমি তোমার গা ২-৩ বার ছুঁয়েছি, তোমাকে হৃদয় বেদনা বলেছি, তোমাকে স্বপ্নে কল্পনায় জড়িয়ে হৃদয় টেনে নিয়েছি, সেই কি আমার পাপ? আমি তো অন্য কোনো পাপ করিনি। এবারে উত্তরের জন্য চুপ করে গেল। আমি বললুম, হিমি, আ বলে গভীর পরিতৃপ্তির সঙ্গে আমার কোলে মাথা গুজে উপুর হয়ে শুয়ে পড়ল। তারপর বাঁ হাত দিয়ে তার মাথার চেয়ে বড় খোপাটা আস্তে আস্তে আলগা করে দিল। সমস্ত পিঠ ছেয়ে ফেলে তার লম্বা চুল, লম্বা কুর্তার অঞ্চল প্রান্ত অবধি পৌঁছল। আমি আঙুল দিয়ে তার গ্রীবা ছুঁয়ে ছুঁয়ে উপরের দিকে তুলে বিলি দিতে দিতে অলোক স্তবক অতৃপ্ত নিঃশ্বাসে শুষি নিয়ে বললুম, হিমিকা, আমি তো বেশি ধর্মগ্রন্থ পড়িনি, আমি কি বলবো? বললে, না গো না, আমি মোল্লার ফতোয়া চাইছি নে, তোমার কথা বলো। আমিও শুধাই, সবই শাস্ত্র, হৃদয় বলে কিছু নেই। স্পষ্ট অনুভব করলুম তার চোখের জলে আমার কোল ভিজে গেছে। বললুম, কেঁদো না লক্ষ্মীটি। বললে, তুমি মেহেরবানি করে আজকের মধ্যে শুধু আমাকে কাঁদতে দাও। আজ আমার শেষ সম্বল উজাড় করে দিয়ে আর কখনো কাঁদব না। উঠে বসল। চোখ তখন ভেজা। শবনমের আখি পল্লব বড় বেশি লম্বা। জোড়া লাগার পর উপরের শাড়ি উপরের দিকে আর নিচের শাড়ি নিচের দিকে অনেকখানি চলে গিয়েছে। জানো তুমি, যখন সব সান্ত্বনার পথ বন্ধ হয়ে যায়, তখন হৃদয় হঠাৎ এক আনন্দলোকের সন্ধান পায়। আছে তোমার অভিজ্ঞতা? আমার আজ ভোরে হলো। আমি নিজেকে বললুম, আমি যাচ্ছি আমার দ্বৈতের মিলনে, আমার স্বামী সঙ্গমে। আল্লাহ আমাকে এ হক দিয়েছেন। আমাদের মাঝখানে কেউ যদি এসে দাঁড়ায় তবে সে শয়তান। আমি তাকে গুলি করে মারব।
পাগলা কুকুরকে মানুষ যেরকম মারে, সাপের ফনা যেরকম রাইডিং বুট দিয়ে থেতলে দেয়। এই দেখো। পাশের স্তূপীকৃত বোরকার ভেতর থেকে বের করল এক বিরাট রিভলভার। তার হ্যান্ডব্যাগে সেই ছোট্ট পিস্তলের তুলনায় এটা ভয়াবহ দানব। আমি তার চোখের দিকে তাকিয়ে মুখ ফেরালুম। চোখ দুটো দিয়ে আগুন বেরোচ্ছে। কাঠের মতো শুকনো প্রত্যেক চোখের প্রত্যেক পল্লব আলগা আলগা হয়ে দাঁড়িয়ে। প্রত্যেক শয়তানকে মারব গুলি করে, অগুন্তি, বেহিসাব, দরকার হলে। বোরকার ভেতরে রিভলভার উঁচু করে তাগের জন্য তৈরি ছিলুম সমস্ত সময়। কেউ সামনে দাঁড়ালেই গুলি। প্রশ্নটি শুধাবো না, বোরকার ভেতর থেকেই। তাদের মরা লাশের ওপর দিয়ে পা ফেলে ফেলে আসতুম তোমার কাছে। কি? আমার ছেলে হবে শুধু শান্তির সুখময় নীড়ে। বকরির কলিজা নিয়ে জন্ম নেবে তারা তাহলে। আমার নীতি কিংবা তার ছেলে হয়তো কোনো কলিজা নিয়েই জন্মাবে না। শুধু রক্ত পাম করার জন্য এতখানি জায়গা জুড়ে এই বিরাট হৃদয়। আর আজ যদি আমি বিঘ্ন বিপদ তুচ্ছ করে শয়তানকে জাহান্নামে পাঠিয়ে তোমার কাছে পৌঁছাই, তবে আমার ছেলে হবে বাঘের গুর্দা, সিনা, কলিজা নিয়ে। আমি শবনমকে কখনো এরকম উত্তেজিত হতে দেখিনি। কি করে হলো? এ তো মাত্র 1 মাস। কান্দাহারে 1 বছর কাটিয়ে আসার পরও তো এরকম ধারা দেখিনি। তবে কি সে কোনো দুর্ঘটনার আশঙ্কা করে বনদেবতার শান্তিকামী অগ্রদূত বিহঙ্গের মতো কলরব স্বরে সবাইকে সাবধান করে দিতে চায়? না কোনো কঠোর ব্রত উদযাপন করেছে এই 1 মাস ধরে? বললুম, তোমার রুদ্ররূপকে আমি ভয় করি শবনম। তুমি তোমার প্রসন্ন কল্যাণমুখ আমাকে দেখাও। আমি বিশ্বাস করি বিশ্বজনের শুভ আশীর্বাদ আমাদের মিলনের ওপর আছে। কবিতা শুনতে পেলে সে ভারী খুশি হয় বলে আমি বললুম, দাবানল যবে বনস্পতিরে দগ্ধ দাহনে দহে, শুষ্কপত্র আর্দ্রপত্রে কোনো না প্রভেদ সহে। শান্ত হয়ে গেল। বললে, কিসমত। আমি তাকে আরো শান্ত হবার জন্য চুপ করে রইলুম। বললে, তুমি কিছু মনে করো না। ভেবেছিলুম বলবো না, কিন্তু আমি পরপর 3 দিন উপোস করে একটু দুর্বল হয়ে পড়েছিলাম, তাই উত্তেজনা। উপোসের পরে মনে হলো, তুমি যে সেই পাতি নেবুটি দিয়েছিলে সেইটে যদি তাজা থাকত, তবে শরবত বানিয়ে খেতুম। আমি বললুম, হা অদৃষ্ট, আমার গাল টোল খায় না, তুমি কি সে ঢেলে খাবে? তা তুমি যত খুশি নেবু পাবে আমাদের বাড়ির কাছে, আমরা যখন একসঙ্গে হিন্দুস্থান যাব। দেখি সে তার বড় বড় চোখ আরো বড় করে আমার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। আমি ভয় পেয়ে বললুম, কি হলো? বললে, তাজ্জব, তাজ্জব। আমার দিবাস্বপ্নে তো এই আইটেমটা বিলকুল স্থান পায়নি। দাঁড়াও, আমাকে বলতে দাও। ট্রেনে একটা কুপেতে শুধু তুমি আর আমি? না, তারই বা কি দরকার? তোমাকে তো কখনো ভিড়ের মাঝখানে আমি পাইনি। সে আনন্দ আমি পুরোপুরি রসিয়ে রসিয়ে চাখব। ভিড়ের ধাক্কায় তুমি ছিটকে পড়েছ এক কোণে দরজার কাছে, আর আমি আয়নার দিকে মুখ করে দাঁড়িয়ে তোমার পানে পেছন ফিরে। আয়নাতে দেখছি তোমার মুখের কাতর ভাব, আমার জন্য বার্থ পাওনি বলে। একটুখানি ঘাড় ফিরিয়ে তোমাকে হানব মধুরতম কটাক্ষ, একগাড়ি লোকের কৌতূহল নয়নে তাকানোকে একদম পরোয়া না করে। আমার তখন কি গর্ব, তুমি আমার স্বামী, তুমি আমার জন্য কত ভাবছ। আমি বললুম, শোনো শবনম, তোমাকে একটা সত্য কথা আজ বলে রাখি। আমার মতো লক্ষ লক্ষ হিন্দুস্তানি আল্লাহর দুনিয়ায় রয়েছে। এমনকি এখানে যে কয়জন হিন্দুস্তানি আছে, তার ভিতরেও আমি অ্যাডোনিস বা রুডোলফ ভ্যালেন্টিনো নই। তোমার সৌন্দর্যের খ্যাতি ওদিকে আমুদরিয়া, পূর্বে পেশোয়ার, পশ্চিমে কান্দাহার, দক্ষিণে দক্ষিণ পাহাড় ছাড়িয়ে কাহা কাহা মুল্লুকে গেছে কেউ জানে না। আমি শুনেছি ভারতীয় শিক্ষকদের কাছে, তারা শুনেছেন তাদের স্ত্রীদের কাছ থেকে। তারা বলেন, বাদশাহ আমানুল্লাহ নিতান্ত একদারনিষ্ঠ বলে তুমি অবিবাহিতা। একই দেশে তো দুটো রাজা থাকতে পারে না, যদিও একই গাছতলায় 100টা দরবেশ রাত্রি কাটায়। গর্ব যদি কারো হয়, তবে সে হবে আমার। তামাম হিন্দুস্তান তোমার দিকে তাকাবে আর ভাববে কোনো পুণ্যের ফলে আমি তোমাকে পেয়েছি। বললে, শুনতে কি যে ভালো লাগে কি আর বলবো তোমায়। আমি জানি আমার লজ্জা পাওয়া উচিত, মাথা নিচু করা উচিত, কিন্তু আমি এমনই বেআব্রু বেহায়া যে এসব কথা আমার আরও শুনতে ইচ্ছে করছে। যদি কূপে পেয়ে যাই, তবে আমি খোলা জানলার ওপর মুখ রেখে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে থাকব, আর তুমি পেছনে বসে আমার পিঠের ওপর খোলা চুলে মুখ গুজে এইসব কথা বলবে। তারপর আমার দিকে স্থির কিন্তু স্নিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বললে, শুনে রাখো,
আমার ভালোবাসা দিয়ে দেহের সৌন্দর্যকে হার মানাবো। সে হবে পরিপূর্ণ একটি হিমকণিকার মতো, যার প্রেমের ডাকে আকাশে শত লক্ষ তারা হবে প্রতিবিম্বিত। আর দিনের বেলা গভীর নীলাবুজের মতো নীলাকাশ তার অন্তহীন রহস্য নিয়ে। তারপর শবনম পড়ল তার সফরে হিন্দুস্তান অর্থাৎ ভারত ভ্রমণ নিয়ে। হিন্দুস্তানের রেললাইনে দুপাশে অক্লেশে গজালে আঙুর বন। দিল্লির কাছে এসে রিজার্ভের বরফে ট্রেন আটকা পড়ল 2 দিন। ডাইনিং কারে অর্ডার দেওয়া মাত্র পেয়ে গেল কচি দুম্বা শিক কাবাব। ট্রেন পুরো পাক্কা একটা দিন ছুটল ঘন চিনার বনের মাঝখান দিয়ে। আগ্রা স্টেশনের প্ল্যাটফর্মে সে কিনলে নার্গিস ফুল আর হলদে গুলি দাউদি মমতাজের গড়ে দেবার জন্য। আর সর্বক্ষণ পাশের গাড়িতে বসে আছে তোপল খান, উরুর উপর 2খানি রাইফেল পাতা, পকেটে টোটা ভরা রিভলভার, বেল্টে দমস্কসের তলোয়ার। পাছে তার 4 মুহম্মদী শর্তে ইস্ট বেঙ্গল মোহনবাগান খেলার কেনা টিকিট স্বামীটিকে কেউ কেড়ে নেয়। আমার তো ভয় হচ্ছিল, আবার বুঝি শবনম বোরকার ভেতর থেকেই পিস্তল মারতে আরম্ভ করে। মার্কিন গ্যাংস্টাররা যেরকম পকেটের ভেতর থেকেই তাক করে দুশ্মনদের ঘায়েল করতে পারে। নানাবিধ মুশকিল, যাবতীয় ফাঁড়া গর্দিশ এবং তার চেয়ে প্রচুরতর আনন্দের ভেতর দিয়ে শবনম বিবি তো শেষটায় পৌঁছলেন পূর্ব বাংলায় তার শ্বশুরের ভিটায়। আমি নিঃশ্বাস ফেলে বললুম, বাঁচালে। দাঁড়াও না, তোমার খালি তাড়া। হাফিজ বাংলাদেশে না আসতে পেরে বাংলার রাজদূতকে তার বাদশার জন্য কি কবিতা লিখে দিয়েছিলেন, সেই যেটা তোমাকে হোটেলের বারান্দায় দিয়েছিলুম। আমি বললুম, হেরো হেরো বিস্ময়, দেশকাল হয় লয়। সবে কাল রাতে জনম লইয়া এই শিশু কবিতাটি রওনা হইল পাড়ি দেবে বলে 1 বছরের ঘাটি। তুমিও 1 মাসের বন্ধু, 1 বছরের পথ 5 দিনে পৌঁছলে। চুপ চুপ, ওই বৈঠকখানায় মুরব্বীরা বসে আছেন, ওদের গিয়ে প্রথম সালাম করতে হবে, না সোজা অন্দরমহলে যেতে হবে? কি মুশকিল, কিছু যে জানি নে। আমি বললুম, এইবারে পথে এসো, আমাকে যে কথা কইতে দাও না। তোমার পায়ে পড়ি, বলে দাও না। এই কি দাঁত নেবার সময়? আমি বললুম, প্রথম অন্দরে মা বরবধূ বরণ করবেন যে। সে আবার কি? মা মোড়ায় বসবেন, আমি তার ডান উরুতে বসবো, তুমি বাঁ উরুতে বসবে। সর্বনাশ, আমার ওজন তো কম নয়। তোমার কত? 110 পাউন্ড। কিলোগ্রাম বলো? সেই হিসেব জানি নে। দাঁড়াও, কাগজ পেন্সিল নিয়ে আসি। ওর আঁক কষার মাঝখানে আমি দরদ ভরা সুরে বললুম, হ্যাঁ গা, তোমার হিসেব তো দেখছি তোমার ওজন 400 পাউন্ড, আমার চেয়ে 4 গুণ ভারী। তা হতেও পারে। ইয়ার্কি ছাড়ো, ওটা ওটা হলো গিয়ে আউন্স। তাহলে তোমার ওজন আমার 4 ভাগের 1 ভাগ হবেও না। সর্বনাশ, তাও তো হয় না। এখন কি করা যায়? আমি বললাম, আলতো আলতো বসলেই হবে। মা বরণ করলেন। কলাপাতা দিয়ে তেকোনা করে বানানো সমোসার মতো পত্রপুটের ভেতর ধান 3 কোণ দিয়ে বেরিয়ে আছে দুর্বা। আমাদের মাথার উপর অনেকগুলো রাখলেন। শবনমের ওড়না তার হাঁটু পর্যন্ত নামানো। আমার 2 ভাইজি জাহানারা আর রানী কুটিমুটি প্রায় মাটিতে শুয়ে পড়েছে নূতন চাচির মুখ সকলের পয়লা দেখবে বলে। শবনম স্বপ্ন দেখছে। আমি কথা বলে এক স্বপ্ন উড়িয়ে দিলে সে সঙ্গে সঙ্গে আরেক স্বপ্নে ঢুকে যায়। কিন্তু সবচেয়ে তার ভালো লাগে মায়ের কোলে ওই বসাটা। একটা নিঃশ্বাস ফেলে বললে, আমার রইল জীবনে একটি মাত্র আশঙ্কা, মা যদি আমাকে ভালো না বাসে। আমি ব্যাকুল হয়ে বললুম, তুমি ওই ভয়টি করো না শবনম, প্লিজ লক্ষ্মীটি। তোমাকে ভালোবাসবে মা সবচেয়ে বেশি। তুমি কত দূর দেশ থেকে এসেছো সব আপনজন ছেড়ে, শুধু আমাকে ভালোবাসো বলে। এ কথা মা 1 মুহূর্তের তরেও ভুলতে পারবে না। মাকে যদি কেউ ভালোবাসে 1 তিল, মা তাকে বাসে 1 তাল। আমাকে যদি কেউ ভালোবাসে 1 কণা, মা তাকে বাসবে 2 দুনিয়া, ইহলোক পরলোকে। বাঁচালে, তুমি তো জানো আমার মা নেই। যাবার সময় শবনম বললে, বিপদ ঘনিয়ে আসছে, শিগগিরই তা চরমে পৌঁছবে। আমি চিন্তিত হয়ে শুধালুম, তুমি কিছু জানো? বললে, না, আমি শুধু আমার হাড়ের ভেতর অনুভব করছি। আবার কবে দেখা হবে? এরকম থাকলে রোজই আসতে পারবো। তারপর দুজনাই অনেকক্ষণ চুপচাপ বসে রইলুম মুখোমুখি হয়ে। বলার কথার অভাব আমাদের কারোরই হয় না, কিন্তু বিদায়ের সময় যতই ঘনিয়ে আসে ততই আমরা শুধু একে অন্যের দিকে তাকাই আর আপন মনে মনে অজুহাত খুঁজি কি করে বিচ্ছেদ মুহূর্ত আরও পিছিয়ে দেয়া যায়। শবনম আমার মনের কথা আমার বেদনাতুর চোখ দেখেই বুঝতে পারে, আর নিজের চোখ দুটি নিজের দিকে নামায়। হয়তো তার চোখে জল এসেছে, কখনো বা জড়িয়ে যাওয়া গলায় কি একটা বলতে গিয়ে থেমে যায়।
এবারে বললে, তুমি প্রতিবারে আমাকে দাও আগের বারের চেয়েও বেশি। যত বেদনা নিয়েই বিদায়ের সময়টা আসুক না কেন, পথে যেতে যেতে ভাবি, তুমি যে আনন্দ দিয়েছ এর বেশি আর আসছেবার কি দেবে? তবু তুমি দাও, প্রতিবারই দাও। বেশি করে দাও, উজাড় করে দাও। কি দাও তুমি? আমি অনেকবার ভেবেছি, উত্তর পাইনি। এই যে তুমি আমার সামনে বসে আছো, আমার রাজার রাজা, গোলামের গোলাম, এই তো আমার আনন্দের পরিপূর্ণতার চরম সীমা। এর বেশি আমি কিই বা চাইতে পারি? তুমি কিই বা চাইতে পারো? তবু পাই, প্রতিবারেই অদ্ভুত অনির্বচনীয় রসঘন আনন্দ। আর যখন তুমি আমাকে বলো, আমি তোমাকে ভালোবাসি, তখন আমার দু চোখ ফেটে বেরোয় অশ্রু। আমার কানায় কানায় ভরা হৃদয় পাত্র তখন যেন আর বেদনার কুল না মেনে উপচে পড়তে চায়। বলো, তুমি আমায় কখনো ত্যাগ করবে না? আমি থতমত খেয়ে গেলুম। এত কথা বলার পর এই অর্থহীন প্রশ্ন? যেখানে আমরা পৌঁছেছি সেখানে এ প্রশ্ন যে একেবারে অসম্ভব, পাগলেরও কল্পনার বাইরে। বললে, তুমি আমাকে মারো, সাজা দাও, ঘরে তালা বন্ধ করে রেখে দাও, কিন্তু আমাকে ত্যাগ করো না। আমি কিচ্ছু বলিনি, শুধু তাকে বুকে জড়িয়ে ধরেছিলুম। বললে, বড় দুঃখে আজ সকালে একটি কবিতা লিখেছি। নিজে কখনো এ জিনিস লিখিনি বলে প্রথম ২ লাইন এক বিদেশি কবির কাছ থেকে নিয়েছি। কিন্তু আজ তোমার মুখের দিকে তাকিয়ে কবিতাটি অপ্রয়োজনীয় বলে মনে হচ্ছে। তোমার কলমটা দাও, এটা কিন্তু গদ্যে লিখব, এখন পড়ো না, আমি চলে যাওয়ার পরে পড়ো। দেউড়িতে এসে অবাক হয়ে শুধোলে, তুমি আবার চললে কোথায়? আমি বললুম, তোমাকে পৌঁছে দিতে। দৃঢ়কণ্ঠে বললে, অসম্ভব। আমি তর্ক করিনি। ওই একটি দিন একটিবার আমি আমার জীবনে তার আদেশ লঙ্ঘন করেছি। তর্ক করে আপত্তি না তুলে শেষটায় সে হার মানল। আমি বেশ কিছুটা পেছনে তার উপর নজর রেখে রেখে চললুম। বাড়ির দেউড়িতে পৌঁছে একবার ঘুরে দাঁড়ালো। সে একটি শব্দও উচ্চারণ করেনি, কিন্তু আমি শুনেছি সে বলেছিল, তোমাকে ক্ষুধার হাতে সমর্পণ করলুম। আমি বাড়ি ফিরে এসে কাগজখানা চোখের সামনে মেলে ধরলুম। তোমার আমার মাঝখানে বধূ অশ্রুর পারবার কেমনে হইব পার? দুঃখ রজনীর প্রেমের প্রদীপ ভাষায় দিলাম আমি। দীরঘ নিঃশ্বাস পালেতে দিলেম জানে অন্তর্যামী। শেষ দীপশিখা দিলেম তোমারে, মোর কিছু নাহি আর। রায় এসো মধু, বেগে এসো প্রভু, নামাও বেদনা ভার। এরপর গদ্যে লেখা। এর আর প্রয়োজন নেই। তুমি যে অনির্বাণ দীপশিখা জ্বালিয়ে দিয়েছ। বাকিটা শেষ করেনি। পুরুষ মানুষ হয়েও সে রাত্রে আমি কেঁদেছিলুম। হে পরমেশ্বর, চোখের জলে বলেছিলুম, হে দয়াময়, আমাকে কেন পুরুষ করে জন্ম দিলে? এই বলহীনা সব বিপদ তুলে নেবে আপন মাথায়, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখব? আমি কোনোদিন তার কোনো কাজে লাগব না? পরদিন সকালবেলায় খবর পেলুম, আমানুল্লাহর সৈন্যদল রাত্রিবেলা হেরে যাওয়াতে তিনি তার বড় ভাইকে সিংহাসনে বসিয়ে কান্দাহার পালিয়ে গিয়েছেন। রাস্তার অবস্থা আরও ভয়ঙ্কর। বোরকা তো অন্তর্ধান করেছেই, তাগড়া জোয়ানরাও একলা একলি বেরোয় না। এক একটা দলে অন্তত ৫-৭ জন না থাকলে মানুষ নিজেকে নিরাপদ মনে করে না। বাচ্চার ডাকু সৈন্যদল রাস্তা ছেয়ে ফেলেছে। ৩ দিন পর আমানুল্লাহর দাদাও সিংহাসন ত্যাগ করে চলে গেলেন। বাচ্চা সাড়ম্বরে সিংহাসনে বসল। এ খবর যে কোনো প্রামাণিক আফগান ইতিহাসে সবিস্তার পাওয়া যায়, কথা পূর্বেই বলেছি। আমি ইতিহাস লিখতে বসিনি। বাচ্চার আপন হাতে জ্বালানো দাবানল শবনম ও আমার মতো নিরীহ শুষ্ক পত্রের দিকে কিভাবে এগিয়ে এলো সেইটে বোঝাবার জন্য রস্যতম খেইগুলো ধরিয়ে দিচ্ছি মাত্র। দুহাতে মাথা চেপে ধরে ভাবছি, কি করি কি করি, কোন দিকে পথ, কোথায় আলো, আর কোনটাই বা আলেয়া। সুখ চাইনে, আনন্দ চাইনে, এমনকি প্রিয় মিলনও চাইনে। কি করে এই দাবানল থেকে শবনমকে রক্ষা করি? আমি রক্ষা করবার কে? এমন সময় হন্তদন্ত সিঁড়িতে বুটের ধপাধপ শব্দ করে আব্দুর রহমান ঘরে ঢুকে প্রায় অস্ফুট স্বরে বললে, সর্দার আওরঙ্গজেব খান এসেছেন আপনার সঙ্গে দেখা করতে। আব্দুর রহমানের গলা শুকিয়ে গিয়েছে। আমি দুবার শুনেও প্রথমটাই ঠিক বুঝতে পারিনি। তাড়াতাড়ি নিচে নেমে দেউড়ির দিকে এগিয়ে গেলুম। মাথা নিচু করে কিচ্ছু না বলে নীরব অভ্যর্থনা জানালুম। তিনি গম্ভীরে এবং সেই অর্ধসম্বিতেও আমার মনে হল প্রসন্ন অভিবাদন জানালেন। মৃদুকণ্ঠে বললেন, আপনার পরে, অর্থাৎ আপনি পথ দেখিয়ে নিয়ে চলুন। তিনি কেন এসেছেন এই ভাবনার ভেতরও আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করলুম, শবনমের গলা মধুর, এর গলা গম্ভীর, অথচ দু গলারই আদল এক, ঝঙ্কার সমধ্বনি,
যেন শিশু শবনম বাপের পাগড়ি জোব্বা গোফদারি পরে এসেছে। আমি আপত্তি না জানিয়ে খানাই সুমা অস্ত এটা আপনার বাড়ি বলে আগে আগে পথ দেখিয়ে বসবার ঘরে নিয়ে গিয়ে দাঁড়িয়ে রইলাম। ইরানি কায়দায় এবার এটা আপনার বাড়ি বলার পর অভ্যাগতজন আদেশ করবেন, গৃহস্থ তার কথা মতো চলবে। আমাকে আসন দেখিয়ে নিজের সোফায় বসলেন। আমি কার্পেটের দিকে তাকিয়ে রইলুম। ইরান আফগানের মুরব্বীরা এতে খুশি হয়ে বলেন, বাচ্চা খিজালং মিকস্ত, ছেলেটার আব্রু সরম বোধ আছে। শুধালেন, আপনি আমার পরিচয় জানেন? আমি মৃদুকণ্ঠে বললুম, কিছু কিছু জানি। বললেন, তাই যথেষ্ট। আমিও আপনাকে কিছু কিছু চিনি। এদেশে এখন অল্প বিস্তর বিদেশি আসতে আরম্ভ করেছেন, কিন্তু আমি সকলের সঙ্গে আলাপ পরিচয় করবার সুযোগ এখনো পাইনি। তবে গেল বছর আপনাদের কলেজের বাৎসরিক পরবে আপনি এদেশের শিক্ষা বিস্তার সম্বন্ধে যে বক্তৃতা দিয়েছিলেন, সেইটে শোনার সুযোগ আমার হয়েছিল। আপনি বড় একাগ্র মনে অত্যন্ত দরদ দিয়ে আপনার বক্তব্য পেশ করেছিলেন, সেটা আমার এখনও স্পষ্ট মনে আছে। আমার মনে হয়েছিল আপনি এই পরদেশকে অনেকখানি ভালোবেসে ফেলেছেন, নয় কি? আমি মাথা নিচু রেখেই বললুম, এদেশ আমাকে অবহেলা করেনি। এদেশে আমি আশাতীত ভালোবাসা পেয়েছি, প্রতিদানের চেয়েও বেশি দেবার চেষ্টা করেছি। এই তো ভদ্রজনের আচরণ। আমি তখন শুধু ভাবছি তার এখানে আসার রহস্য কি। তবে কি শবনম তাকে কিছু বলেছে? তাই বা কি করে হয়? নিজের থেকেই তিনি কাবুলের রাজনৈতিক পরিস্থিতি অতি সুন্দর প্রাঞ্জল ভাষায় আমাকে বোঝালেন। তার যুক্তিধারা থেকে পদে পদে প্রমাণ তিনি সাধারণ সৈন্যদেরও কঠিন জিনিস বোঝাতে অভ্যস্ত। সর্বশেষে বললেন, আমি সোজা কথা বলাটাই পছন্দ করি। আমার মনে হচ্ছে আপনিও সরল লোক, তাই আপনার কাছে অন্য লোক না পাঠিয়ে আমি নিজেই এসেছি। যদিও এই অবস্থায় নিজে আসাটার রেওয়াজ দেশে নেই। আমি আমার নিজের প্রাণ বাঁচাবার জন্য ব্যস্ত হয়ে উঠিনি। আমি সিপাই। প্রাণের প্রতি যদি যাদের অত্যধিক মায়া, তারা ফৌজে বেশি দিন থাকে না। অন্তত 2 পয়সা কামাবার জন্য আমার ফৌজে থাকার কোনো প্রয়োজন ছিল না। এবার আপনাকে যা বলছি তা গোপনে। আমার একটি কিশোরী কন্যা আছে, লোকে বলে অসাধারণ সুন্দরী। অন্তত তার সে খ্যাতি অনেক দূর ছড়িয়ে পড়েছে। আমি আজ বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি, বাচ্চাই সকাওয়ের 2য় সেনাপতি, প্রথম সেনাপতির ছোট ভাই বছর 2 পূর্বে কাঠ বেচতে এসে তাকে কাবুলে দেখতে পেয়েছিল। আমার মেয়ে সচরাচর পর্দা মানত না। যে জিনিস তখন তার বদ্ধ উন্মাদাবস্থার ও উৎকট কল্পনার বাইরে ছিল, আজ সৈন্যদল প্রয়োগে সেটা অসম্ভব নাও হতে পারে। আপনি হিন্দুস্তানি। আপনি যদি আমার মেয়েকে বিয়ে করেন, তবে সে হিন্দুস্তানি ন্যাশনালিটি পেয়ে যাবে। আমি আপনাদের রাজদূতাবাসে জিজ্ঞাসাবাদ করেছি। ভারতীয় এক বড় রাজকর্মচারী বললেন, আইনত আমার মেয়ের যে অধিকার জন্মাবে, সেটা তিনি রক্ষা করার সর্বচেষ্টা করবেন। যদিও প্রয়োজন ছিল না, তবুও কথা উঠেছিল, এখানে শিক্ষিত অবিবাহিত কে কে আছেন। সেই প্রসঙ্গে আপনার নাম যখন উঠল, মাত্র তখনই তিনি সন্তর্পণে তার উৎসাহ দেখিয়েছেন। এই অভাবনীয় পরিস্থিতির সামনে পড়ে আমি বিস্ময়েই হোক, আনন্দেই হোক, কিছু বুঝতে পেরেই হোক, হয়তো একটা অস্ফুট শব্দ করেছিলাম। তিনি বললেন, আপনি একটু চিন্তা করুন এবং তার পূর্বে বাকি কথা শুনে নিন। বাচ্চাই সকাও এখন মোল্লাদের কথা মতো চলে। অন্তত তারা বিবাহিতায় স্ত্রীলোককে ছিনিয়ে নিয়ে যাওয়াটাতে সম্মতি দিতে পারবে না। ব্রিটিশ অ্যারোপ্লেন ভারতীয় নারীদের আপন দেশে নিয়ে যাচ্ছে। আপনাদের ভারতীয় কর্মচারী আমাকে সদয় আশ্বাস দিয়েছেন, প্রথম সুযোগেই তিনি আমার মেয়েকে হিন্দুস্তান পাঠিয়ে দেবেন। এদেশে ফরাসি, জার্মান, বিদেশি প্রায় সবাই অবিবাহিত, কিন্তু আমার মেয়ে কিছুতেই ইউরোপীয় বিয়ে করবে না। প্রথমত তারা খ্রিস্টান, দ্বিতীয় তাদের সাম্রাজ্যবাদ প্রবৃত্তি, এবং তৃতীয়, বোধহয় এইটেই সর্বপ্রথম বলা উচিত ছিল, তাদের শারীরিক অসুচিতা সে অত্যন্ত ঘৃণা করে। যদিও তার তমদ্দুন ফরহঙ্গের, তার বৈদগ্ধ্যের অর্ধেকেরও বেশি ফরাসি। এ কথাটা তুললুম, আপনি হয়তো শুধাবেন আমার মেয়ের মত আছে কিনা। আপনি মত দিলে তাকে আমি জিজ্ঞেস করব, কারণ ধর্মত আইনত সে প্রাপ্তবয়স্কা। যদি সে অমত করে, আশা করি আপনার অভিমানে লাগবে না। যেরকম আমি আপনাকে সরল মনে বলছি, আপনি অমত করলে আমি কণামাত্র অপমানিত বোধ করব না। কারণ হয়তো আপনাদের গোষ্ঠীর বাইরে বিয়ে করেন না আপনারা। আমরাও আমাদের গোষ্ঠীর বাইরে বিয়ে করিনি, যদিও ইসলাম এরকম গোষ্ঠী পাকানো নিন্দার চোখে দেখে। আপনি রাজি না হলে আমি কখনো ভাবব না আপনি আমার মেয়েকে কিংবা আমি এবং আমার গোষ্ঠীকে খাটো করে দেখলেন। আমার মেয়ে সম্বন্ধে বাপ হয়ে আমি কি বলবো? আমি প্রশংসা করতে চাইনি। সে আমার একমাত্র মেয়ে, ছেলেও নেই, তার গর্ভধারিণী।
এই প্রথম তার সরল দৃঢ় কথাতেও যেন একটু অতি ক্ষীণ কাঁপন শুনতে পেলুম। অল্প বয়সে মা মারা যান। বাপ হয়ে তাই ইংরেজের মতো ম্যাটার অফ ফ্যাক্ট বা সাদামাটাভাবে বলি, তার 4টে বি আছে: বিউটি, ব্রেন, বার্থ, ব্যাংক। অবশ্য চতুর্থটা বলার কোনো প্রয়োজন ছিল না। কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, সর্বশেষে আমি আপনাকে সাবধান করে দিতে চাই, আপনি রাজি হলে ফলস্বরূপ বাচ্চার সেনাপতির বিরাগভাজন হবেন। এতক্ষণ তিনি আমার দিকে ঝুঁকে উরুতে 2 কনুই রেখে চিবুক 2 হাতের উপর রেখে কথা বলছিলেন। এবারে শিরদাঁড়া খাড়া করে ফৌজি কায়দায় সোজা হয়ে বললেন, এবারে আপনি চিন্তা করে বলুন। তিনি যেভাবে শান্ত হয়ে আসনে বসলেন তার থেকে বোঝা গেল প্রিয় অপ্রিয় নানা রকম সংবাদ শুনতে তিনি অভ্যস্ত। আমার না তাকে বিচলিত করবে না, আমার হা তাকে প্রসন্ন করবে। আমার হা না ভাবার কি আছে? তবু আমি এতই হতভম্ব হয়ে গিয়েছিলুম যে প্রথমটায় আমি কিছুই বলতে পারিনি। তারপর মাথা নিচু রেখেই নববরের কষ্টে বলেছিলুম, আপনার কন্যাকে আমি আল্লাহ তালার মেহেরবানির মতো পেতে চাই। আমি ইচ্ছে করেই আমার সম্মতি প্রস্তাবের রূপ দিয়ে প্রকাশ করেছিলুম, কিন্তু আপন অজান্তে। আমি বিশ্বাস করি করুণাময় তার অসীম দয়ার মুখকে যে শুধু ভাষাই দেন তা নয়, সৌজন্যের ভাষাও বলতে শেখান। আওরঙ্গজেব খান দাঁড়িয়ে উঠে আমায় আলিঙ্গন করলেন। আসন গ্রহণ করে বললেন, আমার কন্যার কিসমত যদি ভালো থাকে তবে আপনি অসুখী হবেন না, আর আপনি আমার উপকার করলেন। জামাতার কাছে উপকৃত হওয়া বড় আনন্দের বিষয়। আমি বললুম, আপনি গুরুজন, যদি অনুমতি করেন তবে একটি নিবেদন আছে। আমি আমার গলা ফিরে পেয়েছি। প্রসন্ন কণ্ঠে বললেন, আপনাকে অদেও আমার কিছুই নেই। আমি হাত জোর করে বললাম, আপনি দয়া করে উপকারের কথা তুলবেন না। আমি আপনার কন্যার পানে প্রার্থনা করছি। শিষ্য যেরকম মুর্শিদের কাছে গুরুকন্যা কামনা করে। এবারে তিনি বিচলিত হলেন। আমাকে জড়িয়ে ধরে ঘন ঘন আমার মস্তক চুম্বন করতে করতে বললেন, বাচ্চা বৎস, তুমি ভদ্র ঘরের ছেলে, তুমি ভদ্র ঘরের ছেলে। তোমার পিতামাতার আশীর্বাদ তোমার ওপর আছে। আমি তার হস্ত চুম্বন করলুম। নিজেকে সামলে নিয়ে বললেন, পাপাচার সুবুদ্ধির চেয়ে দ্রুত গতিতে চলে, তাই শুভকর্ম শীঘ্র করতে হয়। বাচ্চার সেনাপতি জাফর খানের পাপ বুদ্ধিকে হারবার জন্য তোমাদের বিবাহ যত শীঘ্র সম্ভব সম্পন্ন করা উচিত। তুমি কি বলো? আমি বললুম, আপনার কাছ থেকে আমার পরিচিত শুভস্য শীঘ্রম বাক্যের প্রকৃত নিগূঢ় অর্থ বুঝলুম। এখন থেকে আমার আর কোনো মতামত নেই। আজ সন্ধ্যায়? আজ সন্ধ্যায়। উঠে দাঁড়ালেন, বললেন, সময় কম, ব্যবস্থা করতে হবে। কী বা ব্যবস্থা করব এই দুর্দিনে? আমি জানি শবনম রাজি, কিন্তু ইনি কোন সাহসে সব ব্যবস্থা করা চিন্তাতে লেগে গেলেন। বোধহয় কন্যার জনকানুরাগে অখণ্ড বিশ্বাস ধরেন। আমাকে কোনো কিছু বলবার সুযোগ না দিয়ে এক মুহূর্তেই অন্তর্ধান করলেন। মুক্তি, মুক্তি, মুক্তি। আমি মুক্তি পেয়েছি, আর আমাকে হাত পা বাঁধা অসহায়ের মতো মার খেতে হবে না। ওই আমলেই বাংলাদেশে আমাদের মধ্যে রটেছিল যে টেগার্টের পুলিশ বিপ্লবীদের হাত পা বেঁধে সর্বাঙ্গে মধু মাখিয়ে ডাঁশ পিঁপড়েদের মাঝখানে ফেলে রাখে। আমাকে আর সেই যন্ত্রণা সহ্য করতে হবে না। আমি এখন শবনমের কাছে গিয়ে দাঁড়াতে পারব। তার মিলনের জন্য এখন আমাকে আর প্রহরের পর প্রহর গুনতে হবে না। আমি যে কোনো মুহূর্তে তার সম্মুখে উপস্থিত হতে পারি। আমার 10 দিক এখন সত্যই নিরদ্দন্দা হয়ে গেল। পরিপূর্ণ আনন্দের সময় মানুষের মন ভিন্ন ভিন্ন দিকে ধায় না। একটা আনন্দ নিয়ে সে পড়ে থাকতে ভালোবাসে। শিশুর মতো একটি পুতুলি বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেখে, তাকে জড়িয়ে ধরে ঘুমুতে যায়। আমি আমার মুক্তির আনন্দ নিয়ে তন্ময় হয়ে পড়ে রইলুম। আমার অন্য সৌভাগ্যের কথা ভাববারই প্রয়োজন হলো না, ফুরসত হলো না। 1 ঘন্টা হয় কি না হয়, এমন সময় আব্দুর রহমান সৌম্য দর্শন এক অতি বৃদ্ধকে আমার ঘরে নিয়ে এলো। ধবধবে সাদা চাপ দাড়ি, সাদা গোপ মোল্লাদের মতো ছোট করে ছাটা নয়, সাদা বাবরি চুল, তার উপর সাদা পাগড়ি, চোখের পাতা এমনকি ভুরু পর্যন্ত বরফের মতো সাদা, এবং সে সাদা বেয়ে যেন তেল ঝরে পড়ছে। এর বয়স কম হলে আমি বলতুম এটা সাদা নয়, সত্যিকারের প্ল্যাটিনাম ব্লন্ড। আমি তাকে যত্ন করে বসালাম। অতি সুন্দর ফার্সি উচ্চারণে বললেন, আমি আওরঙ্গজেব খানের গুরু, তার মেয়েরও গুরু, দুজনাকেই ফার্সি পড়িয়েছি। এখনো আমাদের 3 জনাতে মুশাইরা হয়। এই খানিকক্ষণ আগে আওরঙ্গজেব খান এসে আমার সুখবর শোনালে, আপনার সঙ্গে শবনমের শাদী আজ সন্ধ্যাবেলাই হবে। আমি বড় খুশি হয়েছি, আমি বড়ই খুশি হয়েছি। এইটুকু বলে তিনি দুখানা হাত তুলে আল্লাহর কাছে তার কৃতজ্ঞতা জানিয়ে প্রার্থনা করলেন। আমি হাত তুলে আস্তে আস্তে আমিন আমিন বললুম। বললেন, যেই শুনতে পেলুম আপনার মুরব্বি এখানে কেউ নেই, অমনি আমি বললুম,
আমার উপর এর ভার রইল। আওরঙ্গজেব চায়নি যে এই খুন রাহাজানির মাঝখানে আমি রাস্তায় বেরোই। আমি তাকে স্পষ্ট বলে দিলুম, এ সংসারে আমি এমনিতেই আর বেশি দিন থাকব না, না হয় দুদিন আগেই গেলুম। আমি বললুম, আপনি শতায়ু হন। বৃদ্ধের রসবোধ আছে, বললেন, আমার বয়স ৮০ হয়েছে, আরও ২০ বছর বাঁচতে চাইনি। বরঞ্চ ওই ২০টি বছর আপনি আপনার আয়ুতে জুড়ে দিন, কিংবা শবনম বানু আর আপনাতে ভাগ করে। কোন জিনিস বরবাদ করাটা আমি আদপেই পছন্দ করিনি। এখন প্রথম কথা, আওরঙ্গজেব খান আপনাকে জানাতে বলেছেন আজ সন্ধ্যায় আপনাদের বিবাহ। আমি এসে আপনাকে বিনিয়ে যাব। দ্বিতীয় কথা, আপনার বন্ধুবান্ধব কে কে এখানে আছেন তাদের নাম ঠিকানা বলুন। আমি কিংবা আমাদের বাড়ির লোক তাদের নিমন্ত্রণ জানিয়ে আসবে উভয় পক্ষ থেকে। ২ জন করে লোক যাবে। আমি বললুম, এই দুর্দিনে নিমন্ত্রণ করে কাকে আমি বিপদে ফেলি? তাদের কারোর যদি ভালোমন্দ কিছু একটা হয়, তবে তাদের বালবাচ্চার সামনে আমি আমার মুখ দেখাতে পারব না। আর আমার সেরকম মিত্র বা সখাও কেউ নেই। এদের সকলের সঙ্গে আমার পরিচয় হয়েছে এখানে, তাও সহকর্মী রূপে। কিন্তু তার পূর্বে আমার উচিত আপনার বাড়িতে গিয়ে আপনাদের সকলকে নিমন্ত্রণ করা। বৃদ্ধ ব্যাকুল হয়ে বললেন, না না না, আপনি বিদেশী, এদেশের অবস্থা জানেন না। এখন শুধু লৌকিকতা করার জন্য রাস্তায় বেরোনো উচিত নয়। আমি আপনার হয়ে তাদের সবাইকে নিমন্ত্রণ জানাব। তারা সবাই বরপক্ষের হয়ে যাবে। এবারে আপনার খিদমতগার আব্দুর রহমানকে দাওয়াত করতে হবে। আমি বললুম, তাকে ডাকি? আবার ব্যাকুল হয়ে বললেন, না না না, আমি তাকে হিন্দুস্তানি কায়দায় কোনে পক্ষ থেকে নিমন্ত্রণ জানাবো তার কাছে গিয়ে। তৃতীয় কথা, আপনার জামাকাপড়ের ব্যবস্থা আমি করব। আমার মেয়ে আপনার মোটামুটি উচ্চতা আওরঙ্গজেব খানের কাছ থেকে জেনে নিয়েছে এবং সেলাইয়ের কলে বসে গিয়েছে। এ তো জোব্বার ব্যাপার, হাঙ্গামা কম। এবার আপনি আমার বুকে বুক লাগিয়ে দাঁড়ান, আমি ঠিক ঠাহর করিনি। মোকা পেয়ে তিনি আমাকে জড়িয়ে ধরে একটা আলিঙ্গনও দিলেন। আমি তার হস্তচুম্বন করে বললুম, আমার বলতে সাহস হচ্ছে না, কিন্তু কাপড় চোপড়ের খরচটা? বৃদ্ধা সপ্রতিভ বললেন, নিশ্চয়ই, খয়রাতি বা ধারের জামাজোড়ায় বিয়ে করাটা মনহুসি, অপয়া। আমি বললুম, এদেশে ভারতীয় কারেন্সির কদর আছে বলে শুনেছি। তাকে আমার মানিব্যাগটা দিলুম। তিনি ২-১খানা নোট তুলে নিয়ে বললেন, বিয়ের পর শবনম আর আমার মেয়েতে বোঝাপড়া করে নেবে। বৃদ্ধ উঠলেন। এর কথা বলার ধরন শোনবার মতো। শবনম বয়েত ছাড়ে মাঝে মধ্যে। ইনি প্রায় প্রত্যেকটি কথা বললেন বয়েতের মারফতে। ঠিক বলতে পারব না, বোধহয় তার মেয়ে যে সেলাইয়ের কলে বসে গেছেন সেটাও বয়েতেই বলেছিলেন। কিন্তু শবনমের বেলা যেরকম তাকে থামিয়ে টুকে নিতে পারি, এর বেলা সেটা পারলুম না বলে দুঃখ রয়ে গেল। আব্দুর রহমানকে দাওয়াত জানিয়ে বিদায় নেবার সময় আমাকে বললেন, আপনাকে কয়েকটি বয়েত শোনালুম, আপনি তো আমাকে একটিও শোনালেন না। আপনার বুঝি এতে মহব্বত নেই? আমি আশ্চর্য হয়ে বললুম, আপনাকে শোনাবো আমি? আপনার তো সব বয়েত জানা। তিনি বললেন, সে কি কথা, চেনা গান লোকে শোনে না? নূতন লাইব্রেরিতে গেলে আমরা সর্বপ্রথম চেনা বইয়ের সন্ধান করি নে। জলসাঘরে গিয়েও প্রথম খুঁজি চেনা মুখ, এবং বলতে নেই গোরস্থানে গিয়েও প্রস্তর ফলকে চেনা জনেরই নাম খুঁজি। বাপস, ৪-৪টে তুলনা এক নিঃশ্বাসে! আমি সাই দিয়ে বললুম, আমার এক বন্ধু একটি কবিতা লিখেছেন, শুনবেন? বলে নার্গিসের তোমার আমার মাঝখানে বধূ অশ্রুর পারাবার কেমনে হই পার কবিতাটি শোনালুম। বুড়ো এ ঘোরে থ মেরে গেলেন। কাবুলের লোক এরকম লিখেছে? অসম্ভব। ওর সঙ্গে আমার আলাপ করতেই হবে। বয়সে নিশ্চয়ই কাঁচা, চিন্তাশীল এবং স্পর্শকাতর। ছন্দে মিলে সবুজ রঙের কাঁচা ভাব একটু রয়েছে। যদি লেগে থাকে তবে ইরান হিন্দুস্তানে একদিন নাম করবে, ইনশাল্লাহ। ইনশাল্লাহ, আল্লাহ যদি দেন, আল্লাহ যদি করান। দেউড়িতে বললুম, আমাকে দয়া করে আপনি বলবেন না। হেসে বললেন, নওশা, নূতন রাজা, নববর, তাই বলেছি। কাল থেকে তুমি বলবো। আওরঙ্গজেবও বলেছিলেন, বাচ্চা খিজালত মিকশত, ছেলেটির আব্রু সরম বোধ আছে। আমি বড় খুশি হয়েছি আগাজান। আর কানে কানে বলি, শবনমের মতো মেয়ে আমি আমার এই দীর্ঘ জীবনে ২টি দেখিনি। নাম সার্থক করে শবনমের মতো পবিত্র। অতি সত্য কথা। তবু আমার অভিমান হলো, সবই শবনম শবনম, আমি যেন কিচ্ছুই না।